আর্সেলানের ঠোঁটের কোণে আইসক্রিমের সাদা দাগ লেগে আছে, আর চোখের মণি নেশায় আর হিংস্রতায় টকটকে লাল। আলভিরা হাঁপাতে থাকে, বুকে ওঠানামা আর্সেলানের চোখের সামনে এক প্রলয় সৃষ্টি করেছে। ঠিক তখনই আর্সেলানের পকেটে থাকা ফোনটা কর্কশ শব্দে বেজে ওঠে। আর্সেলান আলভিরার বুকের ওপর থেকে মুখ তুলে নেয়। আর্সেলানের চোখের নেশা মুহূর্তে বড় শীতলভাবে বদলে যায়। ফোনের ওপাশে থেকে আসা খবরটা শুনে আর্সেলানের চোয়াল শক্ত হয়ে যায়। আলভিরাকে এক প্রকার অবহেলায় ওপর ফেলে রেখে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। আলভিরা বিধ্বস্ত অবস্থায় টেবিলের ওপর শুয়ে হাঁপাতে থাকে। বুকের ওপর আর্সেলানের দাঁতের কামড়টার চিহ্নটা তখন আগুনের মতো জ্বলছে। কাজ শেষে আর্সেলান নিজের কালো ল্যাম্বরগিনি নিয়ে হাইওয়ে নিজের পথে তীব্র গতিতে ছুটে চলছে। রাত তখন প্রায় শেষের দিকে, ভোরের আবছা আলো ফুটতে শুরু করছে। হঠাৎই আর্সেলানের পেছনে লুকিং গ্লাসে 3টে কালো গাড়ির আলো দেখে গতি বাড়ায়, কিন্তু গাড়িগুলো যেন তার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে। মুহূর্তের মধ্যে গাড়িগুলো আর্সেলানের ল্যাম্বরগিনিকে চারপাশ থেকে ঘিরে ফেলে। তীব্র ব্রেকের শব্দ করে সামনে এসে রাস্তা অবরোধ করে দাঁড়ায়। আর্সেলান জানে কি ঘটতে চলেছে। মুখে কোনো ভয়ের চিহ্ন নেই। দরজা খুলে ধীরে সুস্থে গাড়ি থেকে নামে। পরনে কালো টি-শার্ট আর ট্রাউজার, যা তার সুঠাম শরীরকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। সামনে থেকে নেমে আসা 10-12 জন সশস্ত্র লোকের চোখে মুখে তখন প্রতিশোধের আগুন। আর্সেলান সে কাজ, তোর খেলা শেষ। একজন বিশালদেহী লোক চিৎকার করে ওঠে। আর্সেলান তার ডান হাতাটা সামান্য গুটিয়ে নেয়। টোকের কোণে ফুটে ওঠে এক তাচ্ছিল্যের হাসি। তোরা বুঝি আমার সাথে যুদ্ধ করতে এসেছিস? তোদের মতো কুকুরের দল। আর্সেলানের কাছে কেবল সময়ের অপচয়। কথাটা শেষ না হতে হতে একজন লোক সজোরে ছুরি নিয়ে আর্সেলানের দিকে তেড়ে আসে। আর্সেলান বিদ্যুতের গতিতে সরে গিয়ে হাত থেকে ছুরিটা কেড়ে নেয়। এক ঝটকায় সেই ছুরি দিয়ে লোকটার ঘাড়ে আঘাত করে। লোকটা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর শুরু হয় এক ভয়াবহ লড়াই। আর্সেলান একাই যেন 100 জনের সমান একের পর এক শত্রুকে আঘাত করে চলেছে। প্রতিটি আঘাতই নির্ভুল, মারাত্মক। একজন লোক পেছন থেকে আর্সেলানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আর্সেলান নিমিষে শুয়ে পড়ে, গুলিটা এড়িয়ে যায়। পকেট থেকে নিজের অত্যাধুনিক পিস্তলটা বের করে ঠাহ ঠাহ শব্দ গুলি ছুটতে শুরু করে। দুজন লোক বুকবিদ্ধ হয়ে ছিটকে পড়ে। চারিদিকে তখন গোলাগুলি এর শব্দে প্রকম্পিত। আর্সেলান নিজেকে রক্ষা করে সামনের দিকে এগোচ্ছে, কিন্তু সংখ্যায় বেশি হয় কারণে শত্রুরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। একজন লোক তার হাতে ছোরা নিয়ে হঠাৎই আর্সেলানের বাম বুকের দিকে সজোরে আঘাত করে। আর্সেলানের মুখ থেকে এক ক্ষীণ গোঙানি শব্দ বেরিয়ে আসে, কিন্তু আর্সেলান মুহূর্তের জন্য থামে না। রক্তে কালো টি-শার্ট ভিজে যাচ্ছে, তবুও সেই লোকটার হাতটা ধরে মোচড় দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। পিস্তলের বার দিয়ে লোকটা মাথায় সজোরে আঘাত করে। লোকটা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বুকের আঘাতটা হাত দিয়ে চেপে ধরে। চোখ দুটোতে তখন মৃত্যুর ভরণে আছে। জিত শত্রু যদি একবার তাকিয়ে নেয়, তার আর্সেলানের রূপ দেখে ভয়ে পিছু হটতে শুরু করে। আর্সেলান রক্তাক্ত অবস্থায় ধীর পায়ে তার ল্যাম্বরগিনির দিকে এগিয়ে যায়। গাড়ির দরজা খুলে শরীরটা ভেতর এলিয়ে দেয়। বুকের ক্ষত থেকে রক্ত ঝরছে অবিরাম। প্রতিটি শ্বাস নেওয়ার সময় আর্সেলান তীব্র যন্ত্রণা অনুভব করছে। দাঁতে দাঁত চেপে গাড়ি স্টার্ট করে রক্তাক্ত শরীর নিয়ে বাড়ি থেকে রওনা দেয়। হাইওয়ের মাঝখানে তখন ছড়িয়ে ছিটিয়ে আছে আর্সেলানের শত্রুদের রক্তাক্ত দেহ আর তার নিজের অজস্র রক্তবিন্দু। রক্তাক্ত শরীরে আর্সেলান নিজের ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। দরজার হাতলটা ঘোরাতে গিয়ে আর্সেলান রক্তাক্ত হাতের ছাপ সাদা দরজায় একটা বীভৎস চিহ্ন এঁকে দেয়। আর্সেলান তুলতে তুলতে ঘরের ভেতরে ঢোকে। নীল ড্রিম লাইট জ্বলছে ঘরে। আলভিরা বিছানার উপর হয়ে শুয়ে আছে, হয়তো আধো ঘুমে ছিল। আর্সেলান ভারী নিঃশ্বাসের শব্দ আর পায়ের টলমল আওয়াজে আলভিরা ধড়মড় করে উঠে বসে। আলভিরা দেখে আর্সেলানের কালো টি-শার্ট ভিজে এখন গাঢ় লাল রঙের হয়ে গেছে। সেই রক্ত ধবধবে বিছানার চাদরে টপ টপ করে পড়ছে। আর্সেলান ধীর পায়ে আলভিরার দিকে এগিয়ে আসে। আর্সেলান বিছানার কিনারায় বসে পড়ে। রক্তাক্ত হাতটা আলভিরার নরম গালে স্পর্শ করে। হাতটা বাড়িয়ে আলভিরা ফর্সা গালে একদলা রক্ত লেপে দেয়। আলভিরা শিউরে ওঠে। এক অদ্ভুত ঘৃণার সাথে আর্সেলানের চোখের গভীরে তাকিয়ে থাকে। আর্সেলানের হাতে গরম রক্ত আলভিরার ফর্সা ত্বকে মেখে যায়। আর্সেলানের চোখের নেশাতুর অগ্রতা। আলভিরা কোনো মতে নিজেকে সামলে নিয়ে আর্সেলানের চোখের দিকে তাকিয়ে বলে, কি করে এলেন এটা? এবার কাকে খুন করে এলেন আর্সেলান শেখ? আপনার রক্তের নেশা কি নিজের রক্তে জড়িয়েও মিটছে না? আর্সেলান অদ্ভুত হাসি হাসে। তুই তো এটাই চাইতি, তাই না? আর্সেলান শেখ যেন এভাবে কুকুরের মতো ধুকে ধুকে মরে। আলভিরা আর্সেলানের বুকের গভীরের ক্ষতর দিকে তাকায়। রক্তের টি-শার্টটা শরীরের সাথে সেটে গেছে। হ্যাঁ, চাইতাম। আপনি এই পৃথিবীর জঞ্জাল। আপনার মতো নিষ্ঠুর মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর্সেলান আলভিরার গাল থেকে হাত সরিয়ে নিজের বুকের ক্ষতর ওপর হাত রাখে।
আলভিরা দাঁতে দাঁত চেপে বলে, আপনার শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে এখন পাপ বেরিয়ে আসছে আরসালান শেখ। এই রক্ত আপনার একার নয়, শত শত মানুষের অভিশাপ আজ আপনার বুক চিরে বেরিয়ে আসছে। বলুন আমাকে, আজ কাকে অনাথ করে এলেন? কার বুক খালি করে নিজের ক্ষমতার আস্ফালন দেখিয়ে এলেন? আরসালান যন্ত্রণা একটা তাচ্ছিল্যের হাসি হাসে আলভিরার ঘৃণা চোখে আরসালানের দিকে তাকিয়ে একের পর এক অভিশাপ দিচ্ছে। আরসালান অদ্ভুত করে আলভিরার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। আরসালান আলভিরার কথা বলা থামিয়ে দেয়। আলভিরা কিছু বুঝে ওঠার আগে আরসালান নিজের রক্তাক্ত হাত দিয়ে আলভিরার ঘাটটা শক্ত করে ধরে তাকে নিজের দিকে সজোরে টেনে আনে। মুহূর্তের মধ্যে আরসালান আলভিরার কাপা ঠোঁটের উপর নিজের ঠোঁট বসিয়ে দেয়। আলভিরা চমকে গিয়ে স্তব্ধ হয়ে যায় আর অভিশাপগুলো নিজের মুখে শুষে নিতে চাইছে। আলভিরা দু হাতে আরসালানকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আরসালান আলভিরাকে নিজের সাথে মিশিয়ে রেখেছে। আরসালান ঠোঁট ছেড়ে দেয়, চোখে এক বৈশাখী বিজয়ের হাসি। আলভিরা খাওয়াতে থাকে। আলভিরা নিজের ঠোঁট হাত দিয়ে মুছে ফেলে ঘৃণায় কুঁচকে ওঠে। আলভিরার চোখে তখন আগুনের ফুলকি। আপনি আপনি পশুর চেয়ে অধম। এই অবস্থায় আপনি এসব করতে পারলেন? আরসালান পৈশাচিক হাসির রেশটুকু মুখে নিয়ে বিছানায় সজোরে লুটিয়ে পড়ে। আরসালানের চোখের পাতা বন্ধ হয়ে আসে। আলভিরা ঠোঁটে আর গালে নিজের রক্তের চিহ্ন রেখে বুঝিয়ে দিয়ে যায়, আরসালান শেখ মরে গেলে আলভিরাকে শান্তিতে থাকতে দেবে না। আলভিরা সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আলভিরার শরীরে এক অদ্ভুত শিরশিরানি অনুভূতি হচ্ছে। সে বুঝতে পারে না এই অনুভূতিটা চরম ঘৃণা নাকি আরসালান ওই উন্মুক্ত স্পর্শের। এভাবে অনেকক্ষণ কেটেছে। আরসালান ওইভাবেই পড়ে আছে। আরসালানের এই অবস্থায় কীভাবে পড়ে আছে আলভিরা ভাবে। আরসালান কি সত্যিই মানুষ নাকি শয়তান? আলভিরার মনের এক কোণে মনে হয় এটাই সুযোগ। আরসালান মরে গেলেই আলভিরা মুক্ত, কিন্তু পরক্ষণে আরসালান সেই মরম লাগিয়ে দেওয়ার স্মৃতিটা আলভিরাকে দ্বিধায় ফেলে দেয়। শেষ পর্যন্ত আলভিরার সাহায্যের সিদ্ধান্ত নেয়। আলভিরা দ্রুত নিচে নেমে গিয়ে কাজের লোকদের ডেকে তোলে, ডাক্তারদের ফোন করতে বলে। কিছুক্ষণ পর ডাক্তার আসে। আরসালানের ক্ষত পরিষ্কার করে সেলাই দেওয়া হয়। যন্ত্রণায় আরসালান কাঁপতে দেখে ডাক্তার তাকে একটি শক্তিশালী ঘুমের ইঞ্জেকশন দেয়। ডাক্তার যে আরসালান এখন দীর্ঘক্ষণ গভীর ঘুমে থাকবে। ডাক্তার চলে যাওয়ার পর আলভিরা আরসালানের শিউরে এসে দাঁড়ায়। আলভিরা দেখে আরসালান ট্রাউজারের পকেটে চাবির গোছা ঢুকিয়ে দিচ্ছে। এটাই সেই চাবি যা দিয়ে আরসালান বাড়ির নিষিদ্ধ ঘরগুলো বন্ধ করে রাখে। আলভিরা খুব সাবধানে নিঃশ্বাস বন্ধ করে আরসালানের পকেট থেকে চাবিটা বের করে নেয়। আরসালান গভীর ঘুমে আচ্ছন্ন, কোনো হুঁশ নেই। আলভিরার চাবিটা হাতে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে ঘরের দিকে দৌড়াচ্ছে। আজ পর্যন্ত কেউ খোলেনি। আলভিরা জানে ঘরের ভেতরে হয়তো লুকিয়ে আছে আরিয়ানের খোঁজ বা আরসালানের কোনো দুর্বলতম অতীত। আলভিরা কাঁপা কাঁপা হাতে তালার ভেতর চাবিটা ঢোকায়। তার সামনে এখন এক নতুন সত্যের দরজা খুলে যাওয়ার অপেক্ষা। পরদিন দুপুরবেলা জানালার করা রোদ এসে আরসালানের মুখে পড়ছে। আরসালানের ঝাপসা চোখে গত রাতের দৃশ্য ভেসে ওঠে। রাস্তার মাঝখানে লড়াই, রক্তমাখা শরীরের কাছে ফিরে আসে আর সেই উন্মত্ত চুম্বন। আরসালান বিছানায় হাত বাড়িয়ে আলভিরাকে খোঁজে, কিন্তু বিছানা শূন্য। আলভিরার সুগন্ধ চাদরে লেগে থাকলো, আলভিরা সেখানে নেই। আরসালান তাতে দাঁত চেপে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। যন্ত্রণায় আরসালানের কপালে ভাঁজ পড়ে, তবুও টলতে টলতে বাথরুমে যায়। আয়নায় নিজের বিবর্ণ মুখ আর বুকের ব্যান্ডেজটা দেখে আরসালানের ঠোঁটে এক বাঁকা হাসি ফুটে ওঠে। দ্রুত ফ্রেশ হয়ে শাওয়ার নেয়। গোসল শেষ করে আরসালান একটা কালো টি-শার্ট আর ট্রাউজার পরে নিচে নেমে আসে। সিঁড়ি দিয়ে নামার সময় আরসালানের চোখ দুটো শিকারি বাঘের মতো পুরো হলরুমে আলভিরাকে খুঁজতে থাকে, কিন্তু নিচের ডাইনিং টেবিলের লিভিং রুমে আলভিরাকে দেখা যায় না। আরসালানের মাথায় ভেতরে মুহূর্তে রক্ত চড়ে অসুস্থতার সুযোগ নিয়ে আলভিরা কি তবে পালিয়েছে? তার কড়া নিরাপত্তা ভেদ করে মেয়েটা যাওয়ার সাহস পেল কোথায়? আরসালানের রাগ এখন আগ্নেয়গিরির মতো ফুটছে। চিৎকার করে সার্ভেন্টের ডাকতে যাবে, ঠিক তখনই একজন বয়স্ক সার্ভেন্ট কাঁচুমাচু হয়ে আরসালানের সামনে এসে দাঁড়ায়। আরসালান প্রশ্ন করে, আলভিরা কোথায়? ওকে তো আশেপাশে দেখছি না, ও কি পালিয়েছে? লোকটা মাথা নিচু করে ভয়ে ভয়ে উত্তর দেয়, না ছোট সাহেব, আলভিরা ম্যাম পালাননি। উনি আসলে গত রাতে আপনার ঘর থেকে বেরিয়ে পাশের ওই ঘরটায় গিয়ে শুয়েছেন। উনি এখনও ওখানেই ঘুমাচ্ছেন। আরসালানের রাগে মুখটা মুহূর্তেই থমকে যায়। আলভিরা পালায়নি, তবে আরসালানের পাশে থাকতে আলভিরা চায় না। এই সত্যটা আরসালানের ইগোতে গিয়ে আঘাত করে। আরসালান রাগে গজগজ করতে করতে সে ঘরের দিকে এগোয়। বুকের ক্ষতটা তখনও দপদপ করছে। আরসালান রুমের দরজাটা সজোরে ধাক্কা দিয়ে ভেতরে ঢোকে। আরসালানের চল শক্ত, চোখে এক অদ্ভুত অস্থিরতা। কিন্তু ঘরে ঢুকে আরসালান থমকে দাঁড়ায়। বিছানাটা শূন্য, চাদরটা পরিপাটি করে ভাঁজ করা। আরসালানের বুকের ভেতরটা আবার ধক করে ওঠে। তবে কি আলভিরা সত্যি পালিয়ে গেল? মুহূর্তেই ঘরটার চারপাশে চোখ বোলায়। তখনই আরসালানের নজর পড়ে ঘরের এক কোণে বারান্দায় স্লাইডিং দরজাটা খোলা। আরসালান ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে যায়। বারান্দায় পা রাখতে আরসালান দেখতে পায় আলভিরাকে। আলভিরা রেলিং ধরে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, পিঠ আরসালানের দিকে। বাতাসে ঝাপটে আলভিরার চুলগুলো উঠছে। আলভিরা একমনে আকাশে সাদা মেঘের আনাগোনা দেখছে, যেন সেই বিশাল নীল সীমানার মাঝে নিজের হারিয়ে যাওয়া স্বাধীনতা খুঁজছে। আরসালান নিঃশব্দে আলভিরা ঠিক পেছনে এসে দাঁড়ায়।
আরসালানের উপস্থিতি একটা নিজস্ব ভারী আভাস যা আলভিরা মুহূর্তে টের পায়। আলভিরা না ঘুরেই শান্ত গলায় বলে, জেগে আছেন আরসালান শেখ? ভেবেছিলাম ওই গভীর ক্ষত আর ঘুমের ইঞ্জেকশন আপনাকে অন্তত সন্ধ্যা পর্যন্ত শান্ত রাখবে, কিন্তু আপনি তো যমরাজকেও হার মানাতে ওস্তাদ। আরসালান আলভিরার একদম কাছাকাছি এসে দাঁড়ায়। আরসালানের শরীরে পারফিউমের ঘ্রাণ আর তপ্ত নিঃশ্বাস আলভিরার ঘাড়ের কাছে অনুভূত হয়। আরসালান রেলিং ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। আলভিরার দিক থেকে চোখ না সরিয়ে গম্ভীর গলায় বলে, অনেক তো আকাশের দিকে তাকিয়ে মুক্তি খুঁজলি, এবার বাস্তবে ফিরে আয়। ৮ ঘন্টার মধ্যে তৈরি হয়ে নিচে নেমে আয়, আমাদের বের হতে হবে। আলভিরা অবাক হয়ে আরসালানের দিকে তাকায়। বের হতে হবে মানে? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমি কোথাও যাব না। আরসালান দরজার দিকে হাঁটা দিতে দিতে না ঘুরে উত্তর দেয়, তর্ক করার সুযোগ তোকে আমি দেইনি। ঠিক ৮ ঘন্টা, তার ১ সেকেন্ড বেশি হলে তোকে অবস্থায় টেনে নিয়ে যাব। চলবে।